ঘোস্তা গ্রামের সহজ জীবন। ঘোস্তা গ্রাম নামটা কেমন যেন পুরনো আর নরম মাটির গন্ধ মাখা। আর এই গ্রামেরই এক প্রান্তে ছোট টিনের ঘরে বাস করত নাজমুল। বয়স তার সবে 20 পেরিয়েছে, কিন্তু জীবনের সরলতা আর স্বপ্নীল চোখে সে যেন এই গ্রামেরই প্রতিচ্ছবি। নাজমুল ছিল স্বভাবের দিক থেকে খুবই ভালো, লাজুক এবং কিছুটা ভাবুক প্রকৃতির। গ্রামের সবুজ ধানক্ষেত আর শান্ত নদীর মতোই ছিল তার জীবন, স্নিগ্ধ কিন্তু গভীর। নাজমুল তার বাবাকে কৃষিকাজে সাহায্য করত আর বিকেলে নদীর ধারে বসে দূরের মেঘ দেখত। তার সব স্বপ্নের কেন্দ্রে ছিল একটিই নাম, ফাতেমা। ফাতেমা থাকত গ্রামের উত্তর পাড়ায়, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ফাতেমা ছিল যেন এক চঞ্চল প্রজাপতি। তার হাসি ছিল ঝর্ণার মতো সতেজ, আর চোখে ছিল মুক্তোর দ্যুতি। প্রথম যেদিন নাজমুল তাকে দেখেছিল, সেদিন তার হৃদয়ে যে আলোড়ন উঠেছিল তা আজও শান্ত হয়নি। নাজমুলের কাছে ফাতেমা শুধু প্রেমিকা ছিল না, সে ছিল তার ভবিষ্যৎ, তার বাঁচার কারণ। তারা একে অপরের কাছে প্রেমপত্র আদান প্রদান করত, আর সেই আদান প্রদানের প্রধান মাধ্যম ছিল নাজমুলের বাল্যবন্ধু কামাল। কামাল ছিল নাজমুলের সম্পূর্ণ বিপরীত। সে ছিল স্পষ্টবাদী, চটপটে আর চালাক। নাজমুলের লাজুকতার সুযোগ নিয়ে কামালই তাদের সম্পর্কের সেতুবন্ধনকারী হয়ে উঠেছিল। নাজমুল অন্ধের মতো বিশ্বাস করত কামালকে। তার মনে হতো ফাতেমার প্রতি তার ভালোবাসার কথা কামালের চেয়ে বেশি আর কেউ বোঝে না। তাদের তিনজনের সম্পর্কটা ছিল যেন এক সরল সমীকরণ: নাজমুলের ভালোবাসা, ফাতেমার প্রতিশ্রুতি আর কামালের বিশ্বস্ততা। সম্পর্কের গভীরে ডুব। ফাতেমা আর নাজমুলের প্রেম ছিল গোপন, পবিত্র এবং প্রবল আবেগপূর্ণ। তারা নিয়মিত গ্রামের শেষ প্রান্তের পুরনো বটগাছটার নিচে দেখা করত। সেই বটগাছটা ছিল তাদের নির্বাক সাক্ষী। গোধূলির আবঝা আলোয় ফিসফিস করে বলা কথাগুলো যেন বাতাসকেও ছুঁয়ে যেত না। ফাতেমা নাজমুলের হাতে হাত রাখত, আর নাজমুলের মনে হতো সে যেন পৃথিবীর সব সুখ এক হাতে ধরে আছে। একবার ফাতেমার জ্বর হওয়ায় নাজমুল দুরাত ঘুমাতে পারেনি। কামালকে দিয়ে সে নিয়মিত ফাতেমার খোঁজ নিত। কামাল তখন সান্ত্বনা দিত, ভরসা দিত। আরে চিন্তা করিস না, ফাতেমা তোকে ছাড়া বাঁচবে না। কামালের এই কথাগুলো নাজমুলের কাছে ঐশ্বরিক বাণীর মতো শোনাত। ফাতেমাও নাজমুলকে কম ভালোবাসত না, অন্তত নাজমুল তাই ভাবত। ফাতেমা প্রায়ই বলতো, নাজমুল, তুমি চলে গেলে আমি মরে যাব। এই কথাগুলো নাজমুলের ভালোবাসার জমিতে আরও শক্ত শেকড় তৈরি করত। তার একমাত্র লক্ষ্য ছিল দ্রুত কিছু কাজ জোগাড় করে ফাতেমাকে বিয়ে করে ঘরে আনা। কিন্তু গত কিছুদিন ধরে নাজমুল ফাতেমার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। ফাতেমা যেন কেমন অন্যমনা, আর তার চোখে আগের সেই উষ্ণতা নেই। দেখা করার সময় সে কেমন যেন ছটপট করত, আর কথায় কথায় নাজমুলকে এড়িয়ে যেত। নাজমুল এই পরিবর্তনকে ফাতেমার পরিবারের চাপ হিসেবে ধরে নিয়েছিল। সে ভাবত ফাতেমার মন খারাপ, কারণ তার বাবা মা তাদের সম্পর্কটা কিছুতেই মানবেন না। এই কঠিন সময়ে নাজমুল তার সবচেয়ে প্রিয় বন্ধু কামালকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিল। সে জানত কামাল সব সময় তার পাশে আছে। বিশ্বাসের ঘরে কালো মেঘ। কয়েক সপ্তাহ ধরে ফাতেমার সাথে নাজমুলের দেখা হয়নি। কামাল জানিয়েছিল যে ফাতেমার বাড়িতে খুব কড়াকড়ি চলছে, তাই এখন দেখা করা নিরাপদ নয়। নাজমুল বিশ্বাস করেছিল। সে ফাতেমার জন্য অস্থির হলেও তার ভবিষ্যতের কথা ভেবে ধৈর্য ধরেছিল। সে সারা দিন কাজ করত, আর রাতে চাঁদ দেখতে দেখতে শুধু ফাতেমার কথাই ভাবত। কিন্তু ধীরে ধীরে কিছু গুজব গ্রামের বাতাসে ভাসতে শুরু করল। প্রথমে নাজমুল সেগুলো কান দিত না। ঘোস্তা গ্রামের মানুষ স্বভাবতই একটু গালগল্পপ্রিয়। কিন্তু গুজব যখন তার নিজের বাড়ির বারান্দা পর্যন্ত পৌঁছল, তখন সে আতঙ্কিত হয়ে উঠল। পাশের বাড়ির রহিমা খালা একদিন নাজমুলের মাকে চাপা গলায় কি যেন বলছিলেন। নাজমুল কাছাকাছি আসতেই তারা কথা থামিয়ে দিলেন। নাজমুলের মা তাকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার চোখ দুটো ছলছল করছিল। কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? নাজমুল জানতে চাইল। মা তখন কোনো উত্তর না দিয়ে শুধু ছেলেকে জড়িয়ে ধরলেন। নাজমুলের বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। সে স্পষ্ট বুঝতে পারল কিছু একটা মারাত্মক ভুল হয়ে গেছে।
সন্ধ্যায় গ্রামের মোড়ের চায়ের দোকানে বসেছিল নাজমুল। সাধারণত সে খুব কমই এখানে আসে, কিন্তু আজ যেন এক অজানা আকর্ষণ তাকে টেনে এনেছিল। গ্রামের কয়েকজন যুবক ফিসফিস করে কথা বলছিল। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল নতুন এবং চাঞ্চল্যকর। হঠাৎ নাজমুলের কানে একটা বাক্য এলো, ফাতেমা নাকি কামালের সাথে পালিয়ে গেছে, সে কি আর কম ওলার? নাজমুল প্রথমে ভাবল সে ভুল শুনেছে। তার কানে যেন তালা লেগে গেল। সে যুবক দলটির দিকে ঘুরে তাকাল। তাদের চোখে ছিল বিস্ময়, কৌতূহল এবং কিছুটা তাচ্ছিল্য। কি বললি? নাজমুলের গলা দিয়ে ভাঙা স্বর বের হল। যুবকরা চুপ করে গেল। কেউ সাহস করে কিছু বলতে পারল না। তখন একজন যুবক, যার নাম মন্টু, সে মাথা নিচু করে বলল, হ্যাঁ নাজমুল, কাল রাতে কামাল আর ফাতেমা নাকি একসাথে। মন্টু কথা শেষ করতে পারল না, কিন্তু নাজমুলের বোঝার জন্য এটুকুই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে নাজমুলের ২০ বছরের জীবনটা যেন এক ফুঁয়ে নিভে গেল। যে ভালোবাসা ছিল তার অস্তিত্বের প্রধান ভিত্তি, আর যে বন্ধুত্ব ছিল তার জীবনের রক্ষা কবচ, আজ দুটোই একসাথে ধূলিসাৎ হয়ে গেল। নাজমুল যেন পাথর হয়ে গেল। তার হাত পা অবশ হয়ে এলো। চারপাশের পৃথিবীটা মনে হল ঘূর্ণির মতো ঘুরছে। সে কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। তার হাঁটাটা ছিল অস্বাভাবিক, যেন কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। গ্রামের সব হাসি, সব সবুজ, সব আলো যেন এক মুহূর্তে কালো হয়ে গেল। বাড়ি পৌঁছে সে সোজাসুজি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মা ডাকলেন, বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কিন্তু নাজমুল কোনো উত্তর দিল না। একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরতে লাগল। কান্না। সে শুধু কাঁদতেই থাকল, জোরে নয়, নিঃশব্দে। তার বুকের ভেতরটা যেন একটা ফাঁকা কুয়া। সেই কুয়ায় শুধু প্রতিধ্বনি হচ্ছে, ফাতেমা, কামাল, কামাল, ফাতেমা। সে বুঝতে পারল ফাতেমার ভালোবাসার নাটকটা হয়তো অনেক আগে থেকেই চলছিল, আর কামাল, যে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সে ছিল এই নাটকের প্রধান চরিত্র। নাজমুলের সরলতা আর অন্ধ বিশ্বাসই তাদের এই কাজটাকে সহজ করে দিয়েছিল। সে আজদিন যাকে দুজনের সম্পর্কের অভিভাবক ভেবেছিল, সেই তাকেই আঘাতের সবচেয়ে গভীর ক্ষতটা দিয়েছে। নাজমুল বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদল। তার কান্না ছিল শুধু ফাতেমার জন্য নয়, তার কান্না ছিল বন্ধুত্বের এমন ভয়াবহ প্রতারণার জন্য। তার কান্না ছিল তার নিজের ভুলের জন্য, মানুষ চেনার ভুলের জন্য। সারা রাত ধরে নাজমুলের কান্না চলল। সকালে তার চোখ দুটো ছিল ফুলে লাল, চেহারা ফ্যাকাশে, যেন তার শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। গ্রামের মানুষ যখন তার খোঁজ নিতে এলো, নাজমুল দরজা খুলল না। তার মনে হতে লাগল ঘোষটা গ্রাম তাকে দেখছে, হাসছে। তার প্রেম আর বন্ধুত্ব দুটোই ব্যর্থ। এই পরাজয়ের লজ্জা যেন তাকে গ্রাস করে ফেলছিল। নীরব গ্রহণ পরের কয়েকটা দিন নাজমুলের জীবন ছিল এক নীরব গ্রহণকালের মতো। সে কারু সাথে কথা বলত না, ঠিকমতো খেত না। তার মা বাবা তাকে সান্ত্বনা দিতে চাইলেও নাজমুলের ভেতরের ক্ষতটা এতটাই গভীর ছিল যে কোনো কথাই সেখানে পৌঁছতে পারছিল না। সে শুধু পুরনো বটগাছের কথা ভাবত। ফাতেমার বলা সেই কথাগুলো, তুমি চলে গেলে আমি মরে যাব, এখন সেই কথাগুলো তার কাছে চরম উপহাস মনে হতো। এক সপ্তাহ পর একদিন ভোরে নাজমুল ঘর থেকে বেরোল। তার চোখে ছিল অশ্রুর দাগ, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত কাঠিন্য। সে সোজা নদীর ধারে গেল। সূর্য তখন সবে উঠছে। নাজমুল নদীর জলে নিজের মুখ দেখল, এক বিধ্বস্ত, ক্লান্ত যুবক। সে হাঁটু গেড়ে বসে নদীর ঠান্ডা জলে মুখ ধুল। তার মনে হল সে আজ সব কিছু ধুয়ে খেলবে, ফাতেমার স্মৃতি, কামালের বিশ্বাসঘাতকতা, সব। নাজমুল তার ভালোবাসার কষ্টকে আর চোখের জল হতে দিল না। সে নিজেকে বোঝাল যে চলে গেছে সে আর কখনো ফিরবে না, আর যে বিশ্বাস ভেঙেছে তাকে আর কখনো জোড়া লাগানো যায় না। তার আর কোনো বন্ধু নেই, আর কোনো প্রেমও নেই, আছে শুধু এই জীবনটা। সে উঠে দাঁড়াল। বাতাস বইছে। নাজমুল দীর্ঘশ্বাস নিল। হয়তো এই কষ্টগুলোই তাকে একদিন আরও শক্তিশালী করে তুলবে। নাজমুলের জীবনে এখন শুধু একটিই পথ খোলা, এই কষ্টকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়া।
ভালোবাসার বিষবৃক্ষ হয়তো তাকে বাঁচতে শিখিয়ে দেবে। সে আর পেছনে তাকাল না। নতুন এক সকালে নতুন এক নাজমুল ঘোষটা গ্রামের পথ ধরে নিজের বাড়ির দিকে ফিরতে শুরু করল। হয়তো ফতেমাকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাকে নিয়ে আর না কাঁদদার সংকল্প নিয়ে সে জীবন শুরু করল।